আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে একটা হন্টেড অ্যাপার্টমেন্টকে ঘিরে আজকের এই ভুতুড়ে গল্প, যা বাস্তবে ওই অ্যাপার্টমেন্টের বাথরুমে থাকা এক মা মেয়ের ভূতকে নিয়ে তৈরি করা হয়েছে। যেই একবার এই অ্যাপার্টমেন্টের ভেতরে যায় আর এই মা এবং মেয়ের ভূতকে দেখে, তার জীবন হয়ে ওঠে নরক। 4 দিন ধরে তাকে সহ্য করতে হয় ভুতুড়ে ভয়ানক সব নির্যাতন। আর এরপর 4 দিনের দিন মাগরিবের রক্তে তার শরীর খণ্ড বিখণ্ড হয়ে সে মারা যায়। এই মা মেয়ের সাথে অতীতে এমন কি হয়েছিল যে তারা এখন এত ভয়ানক আত্মায় পরিণত হয়েছে? জানতে হলে দেখতে হবে বাস্তব ঘটনা অবলম্বী আজকের এই হরর গল্প, যার নাম দ্য হন্টেড অ্যাপার্টমেন্ট মিস কে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দৃশ্য দেখতে পাই, যেখানে মিনা নামের এক মেয়ে 510 নম্বর অ্যাপার্টমেন্টে থাকত। শাকসবজির শপিং করে সে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। হঠাৎই সে পানি পড়ার আওয়াজ শুনতে পায়। ওয়াশরুমে ঢুকতেই সে দেখতে পায় ছাদ বেয়ে পানি পড়ছে। এটা প্রথমবার না, এর আগেও অনেকবার মিনা এই অ্যাপার্টমেন্টের মালিকদের কাছে এই ব্যাপারে কমপ্লেন করেছে। প্রত্যেকবার ছাদ ঠিক করে দিলেও তাতে কোনো লাভ হয়নি। এখন মিনা চাইছিল 6 তলায় গিয়ে সে চেক করবে। তার মনে হচ্ছিল 6 তলার ওয়াশরুম থেকেই হয়তোবা পানি আসছে। তখন এই বিল্ডিংয়ের মালিকিন লেনি জানায় যে 6 তলায় কেউই থাকে না, পুরো ফ্লোর ধরে ফাঁকা, সেখানে কারো যাওয়াও নিষেধ। তাই সে মিনাকে বলে যে সে আবারও তার ঘরের ছাদটা ঠিক করে দিবে। তবে এবার আর মিনা তার কথা শোনে না, তার এই ব্যাপারে একটা সলিউশন করতেই হবে। এটা ভেবেই সে নিজেই চলে যায় 6 তলায়। তবে ওই ফ্লোরে প্রবেশের জন্য যে দরজা ছিল সেটা সম্পূর্ণভাবে লক করা ছিল। তবে মিনা তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে ঠিকই 610 নম্বর রুমটা চেক করবে। তাই সে ওই দরজার লকটাই খুলে ফেলে আর এরপর 6th ফ্লোরের ভেতরে প্রবেশ করে, যেখানের পরিবেশ বেশ অন্ধকার এবং স্যাঁতসেঁতে ছিল। সেখানে খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় 610 নম্বর রুমে। ভেতরে ঢুকতেই সে খুব বিচ্ছিরি একটা দুর্গন্ধ পায়। এই ফ্লোরে বৈদ্যুতিক কোনো সংযোগও ছিল না। তাই তো সে যখন একটা টর্চের সাহায্যে পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখছিল, তখনই হঠাৎ করে অ্যাপার্টমেন্টের ওয়াশরুম থেকে তাকে কেউ ডাক দেয়। সে জিজ্ঞাসা করে এখানে কে আছে। উত্তরে মেয়েটি জানায় যে তার নাম মিস কে। মিস কে মিনাকে ভেতরে আসতে বলে বিনা সংকোচে। মিনাও কোনো কিছু না ভেবে ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিয়ে খোলে, যেখানে সে দেখতে পায় বাথটাবের মধ্যে একটা বাচ্চা মেয়ে বসে আছে আর তার সাথে বসে আছে একজন মহিলা, যে কিনা মিনাকে উদ্দেশ্য করে বলে 4 দিন মাগরিব। যা শুনে সে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার 4 দিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মিনা তার এই 4 দিনের অভিজ্ঞতার কথা তার এক কাজিনের সাথে শেয়ার করছিল। ওই ঘটনার পর থেকেই নাকি তার সবসময় মনে হতো যে কেউ যেন তাকে ফলো করছে। বিশেষ করে ওয়াশরুমে সে অনেক বেশি ভয় পেত। একদিন তো পানির ভেতরে সে যখন গোসল করতে গিয়েছিল, তখন কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যায়। তার দম বন্ধ হয়ে আসছিল। তবে উঠতেই সে দেখতে পায় সেখানে কেউই নেই। আজ যেহেতু 4 দিন আর একটু পরেই মাগরিবের রক্ত, তাই অনেক বেশি ভয় পাচ্ছিল মিনা। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তবে তার কাজিনের মতে এই সব কিছু তার কল্পনা, তাই সে যেন ডক্টরের দেওয়া ঔষধ ঠিকভাবে খেয়ে নেয়। ততক্ষণে তার কাজিন তার জন্য খাবার রান্না করবে। এই কথা বলে তার কাজিন রান্না করতে চলে যায়। অন্যদিকে মিনা চলে যায় অজু করতে, যেহেতু মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছিল। ওই সময় আমরা দেখতে পাই বাথটাবের ভেতর থেকে ভয়ঙ্কর 4টা হাত উঠে আসছে, যেখানে ওই বাচ্চাটির আত্মা, সেই সাথে ছিল ওই মহিলাটির আত্মা। তারা দুজন দাঁড়িয়ে পড়ে মিনার পেছনে। ব্যাপারটা মিনা অনুভব করতে পারে। তবে পিছে তাকাতেই সে দেখতে পায় সেখানে কেউই নেই। এরপর সে এগিয়ে যায় বাথটাবের ভেতরটা দেখার জন্য। তখনই সময় ছিল মাগরিবের আজান দেওয়ার সময়। হঠাৎই পানির রিফ্লেকশনে সে দেখতে পায় ওই 2 আত্মাকে, যারা কিনা মুহূর্তের উপর তার উপর হামলা করে। তার চিৎকার শুনে তার কাজিন সেখানে দৌড়ে আসে এবং দেখতে পায় মিনার শরীর খণ্ড বিখণ্ড হয়ে সেখানেই পড়ে আছে। এখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটার প্রায় 1 মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে জাকার্তায় আমরা সালমা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার রেস্টুরেন্টের বিজনেস চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। গত কয়েক মাস ধরে সে কর্মচারীদেরকেও অর্ধেক বেতনে রেখেছিল। একে তো রেস্টুরেন্টে লোক কম হচ্ছিল, এর ওপর আবার তার মা ছিল অনেক অসুস্থ এবং হসপিটালাইজড।
সেই সাথে তার ছোট বোন মিয়ার পড়াশোনায়ও অনেকটা টাকা যেত। তাই তো এবার তাদের কর্মচারীর মধ্য থেকে একজন তাকে রিকোয়েস্ট করে যে এবার থেকে অন্তত তাদেরকে ফুল বেতন দিতে, যেহেতু তাদেরও টাকার প্রয়োজন আছে। সালমা তাকে বলে সে চেষ্টা করবে। এমন সময় তার কাছে কল আসে। কলটি আসলে ওই হসপিটাল থেকে এসেছিল যে হসপিটালে তার মা ভর্তি ছিল। সেখানে ছুটে যেতেই আমরা জানতে পারি যে তার মা মারা গিয়েছে। ফলে সালমা এবং তার ছোট বোন মিয়া ভীষণভাবে ভেঙে পড়ে। এখন দাফনের সময় আমরা গোরস্থানে একজন লোককে আসতে দেখতে পাই। এটা ছিল রায়ান। রায়ান এবং সালমা একে অপরকে ভালোবাসত। রায়ান দেরি করে আসায় সালমা তার উপর একটু রেগেছিল। এর উপর আবার সে খুব শীঘ্রই চলেও যেতে চলেছে, পুরোপুরিভাবে দোয়া কালাম শেষ হওয়ার আগে। যে ব্যাপারটা জানার পর সালমা তার উপর ভীষণভাবে ক্ষেপে যায়। তখন রায়ান তাকে জানায় যে তার 3 মাসের জন্য সুরাবায়া নামক একটা শহরে ট্রান্সফার হতে চলেছে। সে চায় সালমা যেন মিয়াকে নিয়ে তার সাথেই যায়। আর একটা মাত্র প্রমোশনের পরই রায়ান হোম লোন পেয়ে যাবে। তখন সালমা এবং তার কোনো সমস্যা থাকবে না। তবে সালমা তো এখনই সেটেল হতে চাইছিল না। সেই সাথে এখান থেকে চলে গেলে তার রেস্টুরেন্টও বা চালাবে কে? রায়ান তাকে রেস্টুরেন্ট নিয়ে চিন্তা করতে নিষেধ করে, কেননা রেস্টুরেন্ট এমনিতেও চলছে না। আর সে এটাও জানে যে সালমার এখন মিয়ার পাশে থাকার প্রয়োজন, আর এই ব্যাপারে সে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। সে শুধুমাত্র চায় সালমা যাতে তার আশেপাশে থাকে, যাতে করে যে কোনো বিপদে সে সালমার পাশে থাকতে পারে। সেই সাথে সে এটাও প্রমিস করে যে তার এবং সালমার সম্পর্ক কখনোই তার বাবা মায়ের মতো হবে না। যা শুনে ব্যাপারটা সালমা ইগনোর করে এবং চলে যায় তার মায়ের জন্য দোয়া পড়তে। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যখন রায়ান অলরেডি সুরাবায়াতে সেটেল হয়ে গিয়েছিল। সেই সাথে সালমাও চেষ্টা করছিল সেখানে কোনো এক জব খোঁজার। সে পত্রিকায় একটা জব পোস্ট দেখতে পায়। গল্পের শুরুতে দেখানো সাসমায়া নামক ওই অ্যাপার্টমেন্ট হাউসের ম্যানেজারের জন্য। এই ব্যাপারে সে যখন রায়ানকে জানায়, তখন রায়ান বলে যে ওই স্থানের একজন বাসিন্দার কিছুদিন আগেই মৃত্যু হয়েছে, খুবই অস্বাভাবিকভাবে তার বোনের বাসায়। তাই সে সালমার ওই স্থানে চাকরি করতে যাওয়ার ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ছিল। তবে স্যালারির অ্যামাউন্ট বেশ ভালো ছিল, যে কারণে সালমা আর দ্বিতীয়বার ভাবে না। এমনিতেই তার উপর রয়েছে অনেকটা লোনের বোঝা। তখন রায়ান জানায় যে সেই মিনার কেসটি হ্যান্ডেল করছে, এটা সলভ করতে পারলেই তার হোম লোন হয়ে যাবে। সালমা আবারও তাকে ইগনোর করতে চাইলে রায়ান তার কিছুতেই পিছু ছাড়ে না। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে ঠিকই ছুটি নিয়ে তাদেরকে নিতে আসবে যখন তারা সুরাবায়াতে পৌঁছাবে। মিয়া পাশে ছিল এবং সে সালমার এবং রায়ানের এই ভালোবাসা দেখে বেশ খুশি হয়। এখন সুরাবায়াতে পৌঁছানোর পর রায়ান মিয়াকে জিজ্ঞাসা করে যে এই শহরটি তার কেমন লাগছে। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি মূলত মিয়া এবং সালমার বাবা মা এই সুরাবিয়াতেই থাকতো। তাই মিয়া বেশ এক্সাইটেড ছিল এখানে থেকে জাভানিজ ডান্স শেখার জন্য। রায়ান তাকে বলে যে সে তাকে রিনির ক্লাসে ভর্তি করে দিবে। এখন কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় ওই অ্যাপার্টমেন্ট হাউসে, যেখানে এই অ্যাপার্টমেন্টের মালিক আইমান এবং লেনি তাদেরকে ওয়েলকাম জানাতে আসে। এরপর সে সালমাকে এই অ্যাপার্টমেন্ট হাউসের ব্যাপারে খুলে বলে। বিল্ডিংটি 12 তলা হলেও 1 থেকে 5 ফ্লোর পর্যন্তই লোকজন থাকে। 7 থেকে 12 পর্যন্ত এখন আর ব্যবহার করা হয় না, তবে তারা খুব শীঘ্রই এই ব্যাপারে মার্কেটিং করবে। তখন সালমা লক্ষ্য করে 6 নম্বর ফ্লোরের সুইচটির উপর স্টিকার লাগানো। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লেনি জানায় যে 6 নম্বর ফ্লোরে কারো যাওয়া নিষিদ্ধ, কেননা ওই ফ্লোরের অবস্থা খুবই খারাপ। অনেক বেশি ড্যামেজড হয়ে যাওয়ার কারণে এটা বন্ধ করে রাখা হয়েছে। এখন সালমা এবং মিয়াকে যে অ্যাপার্টমেন্টটা তারা থাকতে দিয়েছিল সেখানে তাদেরকে নিয়ে আসা হয়। পাশের অ্যাপার্টমেন্টেই আইমান এবং লেনি থাকতো। তবে আজ তাদের কিছু কাজের কারণে তারা শহরের বাইরে যাবে, যেখান থেকে তারা কাল ফিরবে। তাই আজ যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সালমা যেন স্টাফদের কাছে বলে নেয়। একথা বলে তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। মিয়া ভেতরে চলে গেলে রায়ান সালমাকে বলে কিছুদিন আগে এখানে আরও একজন লোকের মৃত্যু ঘটেছে। সেই সাথে 4 বছর আগেও কিছু মৃত্যু ঘটেছিল, যে ব্যাপারে ইনভেস্টিগেশন রায়ান চালিয়ে যাচ্ছে। তাই এখানে চাকরির তরুণ সালমা যদি কোনো কিছু অস্বাভাবিক অনুভব করে তাহলে যেন সে সবার আগে রায়ানের সাথে যোগাযোগ করে। একথা বলে সেও বেরিয়ে যায়। তখন সালমা যায় মিয়ার সাথে কথা বলতে, যেখানে মিয়া তাদের বাবা মায়ের ছবি হাতে নিয়ে বসেছিল। এখানে আমরা জানতে পারি যে অনেক ছোটবেলাতেই তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। এ কারণে সালমা তার বাবাকে ভীষণভাবে ঘৃণা করত। তবে মিয়ার মতে তাদের মা সবসময় তাদেরকে বলতো যে তার বাবার সাথে হঠাৎ করে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছিল,
যেদিন সে চলে যাচ্ছিল সেদিনও সে অস্বাভাবিক ব্যবহার করছিল, এমনকি তাদের মা তো একজন ওস্তাদকেও ডাকিয়ে এনেছিল। তবে এইসব অস্বাভাবিক বিষয়ে সালমা একদমই বিশ্বাসী ছিল না। তার মতে তাদের বাবা প্রতারণা করে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আর এই কারণেই মূলত সে রায়ানকে কিছুতেই একসেপ্ট করতে পারছে না। এই ব্যাপার নিয়ে মিয়া তাকে বোঝায়। অন্যদিকে ওই সময় আমরা দেখতে পাই রায়ান এই কেস নিয়েই ব্যস্ত ছিল। তখনই তার কাছে মেন্টাল অ্যাসাইলাম থেকে কল আসে। সেখানে যাওয়ার পর সে মিনার ওই কাজিনকে দেখতে পায়, যে কিনা মৃত্যুর সময় মিনার শরীরের ওই টুকরো টুকরো অংশ দেখেছিল। আর এটার পরই সে পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছিল। এতদিন পর সে ফাইনালি কথা বলছিল, তাও আবার এক নাগারে সে বলেই চলেছিল 4 দিন মাগরিব এবং মিসকে। পুলিশ এবং ডক্টর কেউই কিছু বুঝতে পারে না। এদিকে ওই সময় সালমার কাছে একজন লোক রিপোর্ট নিয়ে আসে। মূলত তার বাথরুমের সিলিং থেকে পানি পড়ছিল, ঠিক মিনার মতো করে। এর আগেও 3 বার তার সিলিং ঠিক করা হয়েছে। তার প্রবলেম হওয়ার আগে সে মিনাকেও এই ব্যাপারে কমপ্লেন করতে দেখেছিল। মিনা মূলত তাদের উপরের অ্যাপার্টমেন্টে থাকতো, তাই তারা চলে যায় মিনার ওয়াশরুমে। সেখানে গিয়ে তারা দেখতে পায় সত্যি সিলিং বেয়ে পানি পড়তে পড়তে মিনার ওয়াশরুমে অনেকটা পানি জমেছে। হতে পারে এই কারণেই এর নিচের ফ্লোরে এখন পানি পড়ছে। লোকটি জানায় সে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, তাই এই 1 সপ্তাহের মধ্যে তারা যেন 6th ফ্লোরের ঝামেলা সলভ করে ফেলে। তখনই দৃশ্য চলে যায় 6 তলার ওই ওয়াশরুমে, যেখানে বাথটাবের নল খোলা ছিল এবং সেখান থেকে পানি পড়েই এই পানি জমা হচ্ছিল। এই ব্যাপারে সে একজন স্টাফের সাথেও কথা বলে। সালমা যাচ্ছিল ওই লোকটির সাথে গিয়ে সে এখনই 6 তলাটা একটু চেক করতে চায়। তবে লোকটি এতে রাজি হয় না, কেননা তাদের বিশেষভাবে নিষিদ্ধ করা আছে। সেই সাথে সেখানে যেতে গেলে তাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। এর উপর আবার ওই অ্যাপার্টমেন্ট ফ্লোরের চাবিও তার কাছে নেই। এভাবেই সে ব্যাপারটা এড়িয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সেখানে মিয়া আসে এবং সালমাকে জানায় যে সে ওই ডান্স ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে। তবে সালমা এই কথায় গুরুত্ব না দিয়ে সে তখনই মিয়াকে নিয়ে চলে যায় 6 তলায়। সেখানে গিয়ে সে ওই দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে, ঠিক মিনার মতো করে, কেননা তার মনে হচ্ছিল যে এই প্রবলেমটি এখনই সলভ করা দরকার, তা না হলে নিচের অ্যাপার্টমেন্টগুলোর বেশ ক্ষতি হয়ে যাবে। এখন তারা দুজন চলে যায় 610 নাম্বার রুমে, কেননা এখান থেকেই তো পানি পড়ছিল। ভেতরে গিয়ে তারা এই অ্যাপার্টমেন্টের ভেতরে একটা আলমারি দেখতে পায়। সেই সাথে নিচে ফ্লোরে পানি দেখতে পায়, যে পানি আসছিল একটা ওয়াশরুম থেকে। তারা সেদিকে এগিয়ে যেতেই ভেতর থেকে কণ্ঠ ভেসে আসে, কে বাইরে? যা শুনে সালমা অবাক হয়ে যায় এবং বলে, ভেতরে কি কেউ আছে? ভেতর থেকে উত্তর আসে, মিস কে। সে ভেতরে তাদেরকে ডাকে। যা শুনে সালমা সেদিকে এগিয়ে যায়, তবে মিয়া ভীষণ ভয় পাচ্ছিল। তার নিষেধ করা সত্ত্বেও সালমা দরজা খোলে, আর এরপর সে তাই দেখতে পায় যা 1 মাস আগে মিনা দেখেছিল। ভেতর থেকে ওই মহিলা বলে ওঠে, 4 দিন মাগরিব। যা শুনে মিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সালমাকে নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তারা বুঝতেই পারছিল না যে তারা সেখানে কি দেখলো। সালমা বলে সে লেনি এবং রায়ানের সাথে এই ব্যাপারে কথা বলবে। পরদিন সকালে সালমা যখন কাজে যায় তখন হঠাৎ করেই তার হাতের ধাক্কা লেগে পিনের বক্সটি পড়ে যায়। এটা তুলতে গিয়ে সে অবাক হয়ে যায়, কেননা এই পিনগুলো ফ্লোরের উপর পড়ে 1-এর মতো চিহ্ন বানিয়েছিল, যা পরক্ষণেই স্বাভাবিক ছড়িয়ে ছিটিয়ে থাকা পিনে পরিণত হয়। এদিকে ওই দিন মিয়ার প্রথম ডান্স ক্লাস ছিল, যেখানে তাকে দেখা মাত্রই তার যে টিচার সে যেন কিছু একটা অনুভব করতে পারে। তবে এই ব্যাপারে তখনই সে মিয়াকে কিছুই জিজ্ঞাসা করে না। এদিকে সালমা চলে যায় ওই লোকটির রুমে। 1 সপ্তাহের জন্য সে বাড়িতে নেই, তাই সে চেক করতে এসেছিল যে সিলিংয়ের কাজ ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তখনই সে ফ্লোরে কাদা পায়ের ছাপ দেখতে পায়, যেটা চলে গিয়েছিল কিচেনে, আর কিচেনে দাঁড়িয়েছিল ওই লোকটির মেয়ে। সালমা অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে কেন তার বাবা মায়ের সাথে যায়নি, সে কি এই অ্যাপার্টমেন্টে একা আছে? এই প্রশ্ন করতেই মেয়েটি দৌড়ে নিজের ঘরে চলে যায়। তখন সে মেয়েটির পিছু করতে গেলে ভেতর থেকে আওয়াজ আসে যে বাইরে কে। যা শুনে সালমা থমকে যায়। তখনই ওই কণ্ঠ তাকে ভেতরে ডাকে। দরজা খুলতেই সালমা দেখতে পায় একজন মহিলা ওই মেয়েটির কাছে দাঁড়িয়ে আছে এবং তার চুল আঁচড়ে দিচ্ছে। সালমা কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলা মেয়েটির গলা ভেঙে ছিঁড়ে নিয়ে আসে, যা দেখে সালমা চিৎকার করে ওঠে। তখন ওই মহিলাটি বলে যে সে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলবে। যা শুনে সালমা ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে এবং সোজা চলে যায় রায়ানের কাছে।
রায়ান এখানে এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য। সে সালমার বলায় ওই রুমটি চেক করতে চলে যায়, যে রুমের ভেতরে সে মাত্রই ভয়ানক কিছু দেখেছিল। তবে রায়ান সেখানে কোনো কিছুই পায় না, সবকিছুই স্বাভাবিক ছিল। সে এটা সালমাকে ডেকে নিয়েও দেখায়। এখন এই ঘটনায় পুরো বিল্ডিংয়ে হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছিল। তখনই সেখানে আসে আইমান এবং লেনি। তারা তাদের হোটেলের এই অবস্থা দেখে বেশ হতবাক হয়ে যায়। তারা কোনো মতে বাকি অ্যাপার্টমেন্টের লোকদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেয় এবং আইমান নিজে আসে সালমা এবং রায়ানের সাথে কথা বলতে। রায়ান এখানে সরাসরি 610 নাম্বার রুমে থাকা ওই মহিলা এবং বাচ্চা মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রথমে তো আইমান কিছুই বলতে চাইছিল না। পরবর্তীতে সে জানায় 4 বছর আগে 610 নাম্বার অ্যাপার্টমেন্টে এক মা মেয়ে থাকতো, যারা এখান থেকে চলে গিয়েছিল। তবে এখান থেকে যাওয়ার সময় নাকি তাদের কার অ্যাক্সিডেন্ট হয় এবং তারা মারা যায়। তারপর থেকেই শুরু হয় ভুতুড়ে সব কাণ্ড। প্রথম শিকার হয়েছিল একজন লোক, যে কিনা এখানেই ফ্লোর পরিষ্কারের কাজ করত। ওই রুম পরিষ্কারের সময় ঠিক একই ঘটনা তার সাথে ঘটে, যেমনটি সালমার সাথে ঘটেছিল, যে ব্যাপারটা সে আইমানকেও বলেছিল। আর এই ঘটনার 4 দিনের মাথায় মাগরিবের রক্তে সে যখন তাদের ওয়াশরুমে গিয়েছিল অজু করতে, তখন হঠাৎই ভয়ানক সব গতিবিধি শুরু হয়ে যায়। পানি থেকে বেরিয়ে আসে ওই 2 আত্মা। সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তবে পারে না। তাকে টেনে 2 ভাগে ছিঁড়ে ফেলে ওই আত্মা দুটো। এই ঘটনার পর আইমান এবং লেনি চেষ্টা করেছিল ওই অ্যাপার্টমেন্টে কোনো কবিরাজ দেখানোর, তবে এতেও লাভ হয়নি। এক কবিরাজ সেখানে এসেছিল, যে কিনা ভেতরে ঢোকার পর্যন্ত সাহস পায়নি। তার মতে এই 2 আত্মা খুবই স্ট্রং। এছাড়া সে বলেছিল যে যে ভেতরে প্রবেশ করবে এবং ওই আত্মা দুটোকে দেখবে, তারা 4 দিনের মাথায় মারা যাবে মাগরিবের রক্তে। যা শুনে সালমা একটু ঘাবড়ে যায়, কেননা সে তো মিয়ার সাথে ওই ঘরে গিয়েছিল এবং ওই 2 আত্মাকেও দেখেছে। রায়ান তাকে সান্ত্বনা দেয়। সে এইসবে বিশ্বাসী ছিল না, তাই তার মনে হচ্ছিল এই ব্যাপারে নিশ্চয়ই কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাওয়া যাবে ওখানে গেলে। তবে সালমা তাকে যেতে নিষেধ করে। সে রায়ানকে প্রমিস করায় যে সে ওই অ্যাপার্টমেন্টে যাবে না। আর এরপর সে বেরিয়ে যায় মিয়াকে পিক করতে। এই সুযোগে রায়ান আইমান এবং লেনিকে বলে তাকে ওই অ্যাপার্টমেন্টে নিয়ে যেতে। তারা তাকে অ্যাপার্টমেন্টের বাইরে পর্যন্ত নিয়ে যায় ঠিকই, তবে ওই অ্যাপার্টমেন্ট এরিয়ার ভেতরে পর্যন্ত তারা প্রবেশ করার সাহস পায় না। রায়ান একা একাই ভেতরে চলে যায়। সে সরাসরি চলে যায় 610 নাম্বার অ্যাপার্টমেন্টে। সেখানে যাওয়া মাত্রই সেও ওই একই কণ্ঠ শুনতে পায়। তাই তো সে দ্রুত বন্দুক বের করে নেয় এবং ওই ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে যায়। তবে সে ওটা খোলার আগেই আপনা আপনি দরজাটি খুলে যায়। দেখা যায় ওই মা মেয়ে বসে আছে। মহিলাটি এখানে আবারও বলে ওঠে 4 দিন মাগরিব। একথা শোনা মাত্রই রায়ান তার উপর গুলি চালাতে চাইছিল, তবে তার এক হাত কিছুতেই কাজ করছিল না। আর যতক্ষণে তার হাত ঠিক হয় ততক্ষণে ওই মা মেয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে ভেতরে ঢোকে জিনিসগুলো দেখার জন্য। তখনই পানি আপনা আপনি চলতে আরম্ভ করে। এটা দেখে এবার রায়ানও ভয় পেয়ে গিয়েছিল। সে দ্রুত ওই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে এইমাত্র তার সাথে কি ঘটল। তার এই অবস্থা দেখে আইমান এবং লেনিও বুঝে যায় যে সেও অভিশপ্ত হয়ে গিয়েছে। অন্যদিকে ওই সময় ডান্স প্র্যাকটিস করছিল মিয়া, যেখানে হঠাৎই লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করে, যা পরক্ষণেই আবার ঠিক হয়ে যায়। মিয়া আবারও নাচতে আরম্ভ করে। তখনই আমরা দেখতে পাই তার পাশের মিররে তার যে প্রতিবিম্ব ছিল তা অন্যরকম অ্যাক্ট করছে। মিয়াও এটা অনুভব করতে পারে, তবে সে সেদিকে তাকাতেই প্রতিবিম্ব স্বাভাবিক হয়ে যায়। এই ব্যাপারটা নিশ্চিত করে সে আবারও নাচতে আরম্ভ করে। এবারও তার একই জিনিস অনুভব হয় এবং সে সেদিকে তাকিয়ে পড়তেই সে হতভম্ব হয়ে যায়, কেননা তার প্রতিবিম্ব একদমই ভিন্ন অ্যাক্ট করছিল, যা দেখে সে ঘাবড়ে যায় এবং তখনই সেখান থেকে চলে যেতে চায়। তবে পেছন থেকে তার নাম ধরে কেউ ডাক দেয়। এবার তার প্রতিবিম্ব বেশ অদ্ভুতভাবে নাচছিল। তার চোখ সাদা হয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, সে এখানে নিজেই নিজের পা মুচড়ে দেয়, যার ফলে আসল মিয়ার পাও মুচড়ে যায়। তখনই আয়না থেকে বেরিয়ে আসে ওই মা মেয়ে, যাদেরকে দেখে মিয়া অনেক বেশি ঘাবড়ে যায়। তবে সে তো দৌড়ে পালাতেও পারছিল না। ওই সময় সেখানে আসে সালমা। ভেতর থেকে মিয়ার চিৎকার শুনে সালমা এবং রিনি সেখানে দৌড়ে যায় এবং দেখতে পায় মিয়া মাটিতে পড়ে আছে। সালমা কোনো মতে তাকে সামলে নেয়। তার পায়ের মোচড়টি ঠিক করে দিচ্ছিল রিনি। তখন সালমা জিজ্ঞাসা করে যে এইসব কিছু কিভাবে হচ্ছে। তখন রিনি একটু ইতস্তত বোধ করে জানায় যে সে প্রায় মিয়ার আশেপাশে এক মহিলা এবং একটা বাচ্চার আত্মাকে দেখেছে।
রিনি এইসব কিছু দেখতে পারে ঠিকই, তবে সে তাদেরকে সাহায্য করতে পারবে না। তবে সে এমন কাউকে জানে যে কিনা সালমা এবং মিয়াকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। সে এখানে সুকমো নামক একজন কবিরাজের ব্যাপারে বলে। এদিকে রায়ান আইমানকে প্রেশারাইজ করছিল যাতে করে সে ওই মা মেয়ের ব্যাপারে আরো বেশি তথ্য পেতে পারে, তবে শুধুমাত্র নাম বাদে তারা আর কিছুই বলতে পারে না। এমন সময় সেখানে চলে আসে সালমা এবং মিয়া। প্রথমেই রায়ান সালমাকে বলে দেয় যে সে তার নিষেধ করা সত্ত্বেও ওই 610 নম্বর অ্যাপার্টমেন্টে গিয়েছিল, যেটা জানার পর সালমা একটু রেগে যায়। তবে রায়ান তাকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সালমা আইমান এবং লেনিকে বলে যে সবটা জানার পর সে আর চুপ থাকতে পারবে না। সে কালই একজন কবিরাজকে ডেকেছে ওই রুমটা চেক করার জন্য, যা শুনে আইমান এবং লিনা একটু চুপ হয়ে যায়। এখন পরদিন সত্যি সুকমোকে ডেকে আনা হয়, যে কিনা ওই ঘরের বাইরে পর্যন্ত যায় এবং সবকিছু অনুভব করে। সে এসে বলে যে সে ওই আত্মাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি, তবে সে এটুকু বুঝতে পেরেছে যে ওই আত্মারা মৃত্যুর সময় অনেক বেশি সমস্যায় ছিল, তাই শুধুমাত্র এক্সরসিজম করলেই হবে না, বরং তাদের ওই সমস্যা দূর করতে পারলেই একমাত্র তারা মুক্তি পাবে। আর এর জন্য তাদের অতীত সম্পর্কে আগে জানতে হবে। অতীত সম্পর্কে জানার জন্য ওই আত্মাদের ব্যবহারকৃত কোনো এক বস্তু লাগবে, যেটা তাদের কাছে খুবই স্পেশাল ছিল। এর মাধ্যমেই একমাত্র সুকমো তাদেরকে সাহায্য করতে পারবে। এখন ওই দিন অফিস রুমে বসে কাজ করার সময় সালমার কাছে আসে লেনি। লেনির কাছে সালমা ওই মা মেয়ের পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে লেনি তো কোনো কিছুই জানতো না। আর এরপর সালমার কাছে একটা কল আসে, যে কলটি করেছিল তার ছোট বোন মিয়া। মিয়া তাকে পুল সাইটে আসতে বলে। সালমাও তার কথা শুনে পুলের দিকে রওনা হয়। তখনই সেখানে আসে রায়ান। রায়ান, আইমান এবং লেনি এই ব্যাপারেই কথা বলছিল। অন্যদিকে পুলের কাছে গিয়ে সালমা দেখতে পায় সেখানে কেউই নেই, তাই সে সরাসরি কল করে তার অ্যাপার্টমেন্টে, যেখানে মিয়া রিসিভ করে এবং সে বলে সে তো তাকে ডাকেইনি পুলে। যা শুনে সালমা একটু অবাক হয়। তখনই পেছনে পানিতে আওয়াজ হয়ে ওঠে। সালমা কলটি রেখে সেটাই চেক করছিল। সে দেখতে পায় পানির ভেতরে কিছু ফুল আছে, যেটা আকার নিয়েছে 2-এর, অর্থাৎ আজ ওই 4 দিনের মধ্য থেকে দ্বিতীয় দিন। যা দেখে সালমা একটু ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। এমন সময় পানি থেকে আবারও আওয়াজ ভেসে আসে। সালমা এটা দেখার জন্য পুলের কাছে এগিয়ে যায়, তবে কিছুই না দেখতে পেয়ে সে যখন চলে আসছিল তখনই হঠাৎ করে তার পা ধরে টেনে তাকে পুলে ফেলে দেয় ওই আত্মা। সে কোনো মতে ওই আত্মার হাত ছাড়িয়ে উপরে আসে, তবে আবারও আত্মাটি তার কাঁধ ধরে তাকে পানিতে টেনে নিয়ে যায় এবং তাকে এবার পানির ভেতরে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। কিছুক্ষণ পর সালমাও নিস্তেজ হয়ে পড়ে। ওই সময় আমরা দেখতে পাই মিয়া সালমার খোঁজে ওই পুল এরিয়াতে এসেছিল, যেহেতু সালমা লাস্টবার তাকে এখান থেকেই কল করেছিল। সে এসে দেখতে পায় পানির ভেতরে তার বোন মাথা ভাসিয়ে আছে। পানি থেকে সালমা ওঠে এক মালাঙ্গান মাস্ক পরে, যা দেখে হতবাক হয়ে যায় মিয়া। সেই অদ্ভুত মালাঙ্গান মাস্ক পরে তাদের জাপানিজ ট্র্যাডিশনাল নৃত্য পরিবেশন করতে থাকে, যা দেখে মিয়া ইতিমধ্যে ভয় পেয়ে গিয়েছিল। তার আর বুঝতে বাকি ছিল না যে সালমাকে ওই আত্মা পজেস করে রেখেছে, যে কিনা মিয়াকে তাড়া করতে শুরু করে এবং তাকে টেনে পানিতে ফেলে দেয়। এরপর সে মিয়াকেও পানিতে ডুবিয়ে ফেলার চেষ্টা করে। মিয়া আপ্রাণ চেষ্টা করছিল উপরে উঠে আসার জন্য। যে জিনিসটা দেখে ফেলে এই অ্যাপার্টমেন্টেই থাকা 2জন মেয়ে, যারা কিনা গিয়ে আইমান এবং লেনিকে এই ব্যাপারে জানিয়ে দেয়। তাদের সাথে রায়ানও ছুটে আসে সুইমিং পুলে এবং সে প্রথমে পানিতে নেমেই মিয়াকে সালমার হাত থেকে ছাড়িয়ে নেয় এবং তাকে উপরে তুলে নিয়ে আসে। এরপর সে সালমাকেও উপরে তুলে নিয়ে আসে। ফলে এই যাত্রায় সালমা এবং মিয়া বেঁচে যায়। মিয়া যেহেতু সালমার মুখে ওই মালাঙ্গান মাস্ক দেখেছিল, তাই সে এবার এই ব্যাপারে জানার জন্য রিনির কাছে চলে যায়। রিনি জানায় মালাঙ্গান মাস্ক এক একজন এক এক রকম স্টাইলে বানায়, তবে রিনি একজন লোকের ঠিকানা দেয় যে কিনা এই মালাঙ্গান মাস্কের ব্যাপারে অনেক ডিটেলস জানে। সে আরো কিছু তাদেরকে জানাতে পারবে। এই আশা নিয়ে তারা প্রথমে মিয়ার কাছ থেকে ওই মালাঙ্গান মাস্কের একটা স্কেচ করে নেয়, আর এরপর সেটা নিয়ে সালমা এবং রায়ান রওনা দেয় ওই লোকটির বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ চলার পর তারা ওই জঙ্গলের ভেতরে থাকা লোকটির বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে লোকটিকে ওই মাস্কের ছবি দেখালে সে বলে এই মাস্কটি সেই বানিয়েছিল, তাও আবার বিশেষ রিকোয়েস্টে একটাই বানিয়েছিল। রায়ান এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটি জানায় যে সে কুসুমার জন্য এটা বানিয়েছিল। কুসুমা হলো এইখানকার সব থেকে ধনী এবং সম্মানিতা একজন মহিলা।
সে একজন নর্তকী। এখন ওই লোকটির সাথে সালমা এবং রায়ান চলে যায় তার বাড়িতে। তবে কুসুমা যখন জানতে পারে যে তারা কান্তির ব্যাপারে কথা বলতে এসেছে, তখন সে তাদের সাথে দেখা করবে না বলে জানিয়ে দেয়। তার হেল্পিং হ্যান্ড যখন এই ব্যাপারটা এসে বলে, তখন সালমা জিজ্ঞাসা করে কান্তিকে। তখন ওই হেল্পিং হ্যান্ড তাকে সবটা খুলে বলে। দৃশ্য চলে যায় আজ থেকে 12 বছর আগে, 1986 সালে। কান্তি হলো কুসুমার একমাত্র মেয়ে, যে কিনা খুবই রূপবতী এবং গুণবতী ছিল। সে খুব সুন্দর নাচও করতে পারত। তার সব থেকে পছন্দের নাচ ছিল মালাঙ্গান মাস্কের নাচ। তাই তো তার মা কুসুমা খুবই স্বাদ করে তার জন্য ওই লোকটিকে একটা স্পেশাল মালাঙ্গান মাস্ক বানাতে বলেছিল। লোকটি তাই করেছিল। সেই সাথে রিচুয়ালের মাধ্যমে এই মালাঙ্গান মাস্ককে পবিত্রও করেছিল, যেটা পরে প্রায় নাচত কান্তি। তার মাও তাকে নিয়ে ভীষণ গর্ববোধ করত। তবে একদিন সে জানতে পারে যে কান্তি এই এলাকারই একজন গরিব লোকের সাথে সম্পর্কে জড়িয়েছে, যেখান থেকে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তার মা তাকে অ্যাবর্শন করিয়ে নিতে বলে। তবে কান্তি তো চাইছিল ওই লোকটির সাথে বিয়ে করে সুখী শান্তিতে সংসার করতে, যে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না তার মা। তাই তো সে কান্তিকে অভিশাপ দেয় যে তার পরবর্তী জীবন অনেক বেশি কঠিন হবে। একথা বলে সে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সে কান্তিকে নিজের মেয়ে বলে অস্বীকার করে। ওই দিনের পর কান্তি আর ফিরে আসেনি। কুসুমার জন্য সে মরে গিয়েছে। তাই তো সে কান্তির সকল ফটো পুড়িয়ে ফেলেছিল। শুধুমাত্র তাই নয়, সে কান্তির সব জিনিসপত্রও ফেলে দিতে বলেছিল। তবে যে এই গল্প বলছিল সে এটা করতে পারেনি, কেননা সেই ছোটবেলা থেকে কান্তিকে কোলে পিঠে করে মানুষ করেছিল। তার বিশ্বাস কান্তি একদিন ফিরে আসবে। তখন সালমা তার কাছে রিকোয়েস্ট করে কান্তির জিনিসগুলো দেখার জন্য। তাই তো মহিলা তাকে নিয়ে যায় নিজের ঘরে। সেখানে একটা আলমারির ভেতরে কান্তির সব জিনিসপত্র সে উঠিয়ে রেখেছিল। সে একে একে সব কিছু তাদেরকে দেখাচ্ছিল। তখনই সালমার চোখ পড়ে ওই মাস্কের দিকে। যে এই মাস্কটি বানিয়েছিল, তার পারমিশন নিয়ে মহিলা এই মাস্কটি সালমার হাতে তুলে দেয়। সালমা বুঝতে পারে এই মাস্কই হলো সেই বস্তু যেটা দিয়ে জানা যাবে মিসকে অর্থাৎ কান্তির কি হয়েছিল। অর্থাৎ মিসকেই ছিল কান্তি। তাই সে এখানে পারমিশন নিয়ে ওই মাস্কটি সাথে করে নিয়ে যায়। পরবর্তীতে এসে ফেরত দিবে এই প্রমিস করে। এখন এটা নিয়ে তাদের রওনা দিতে দিতে রাত হয়ে যায়, যেখানে হঠাৎই সালমা লক্ষ্য করে একটা গাড়ি খুবই স্পিডে তাদের পিছু করছে। এই গাড়িটি দেখে তারা দুজনই ভীষণ ঘাবড়ে যায়, কেননা বোঝাই যাচ্ছিল যে এই গাড়িটি তাদেরকে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছে। রায়ান অনেকটা চেষ্টা করে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেদের বাঁচানোর, তবে শেষমেশ আর পারে না। তাদের গাড়ি গিয়ে পড়ে খাদে। এদিকে ওই সময় মিয়া একা বাড়িতে ছিল। রাত 12টা বাজতে গিয়েছে, এখনো পর্যন্ত সালমারা ফেরেনি। তাই সে অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল। এমন সময় দরজায় নক হয়। তার মনে হয় সালমারা ফিরে এসেছে, তবে সে বাইরে কাউকেই দেখতে পায় না। ফলে সে দরজা খুলবে কিনা তা বুঝতে পারছিল না। এরপরও সাহস করে সে দরজা খোলে। তখনই কেউ একজন তার উপর আক্রমণ করে বসে। দৃশ্য চলে যায় সালমাদের কাছে। জ্ঞান ফেরার পর সালমা দেখতে পায় সে অনেকটা আহত হয়ে পড়েছে। তবে রায়ান তো মারা গিয়েছে, যা দেখে সে কাঁদতে থাকে। সে কোনো মতে নিজেকে মুক্ত করে রায়ানের পাশে চলে আসে এবং তাকে ধরে কাঁদতে শুরু করে। তখনই আচমকা তার হাতে কোনো একটা কাপড় পেঁচিয়ে যায়। সে দেখতে পায় সেখানে মানাঙ্গান মাস্ক পরা কোনো এক নর্তকী, যে কিনা এক টানে তার হাত শরীর থেকে আলাদা করে ফেলে। এরপর সে তার গলায় ওই একই কাপড় পেঁচায় এবং তার মাথাও তার শরীর থেকে আলাদা করে ফেলে। আর এরকমই একটা ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভাঙে সালমার। কাল রাতের অ্যাক্সিডেন্টের ফলে সে অনেকটা আহত হয়ে পড়েছিল। এই মুহূর্তে সে কোথায় আছে তা বুঝতে পারছিল না। এরই মাঝে সে সামনে 3 লেখা দেখতে পায়, অর্থাৎ চতুর্থ দিনে তৃতীয় দিনে তারা পৌঁছে গিয়েছে। আর মাত্র একটা দিন। এরই মাঝে সেখানে একজন মহিলা আসে এবং জানায় যে সেই তাদের চিকিৎসা করেছে। রায়ানকে সুস্থ সবল দেখে সালমা এখানে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। সে রায়ানের কাছে যায় এবং দুজনকে দেখতে থাকে। তখনই তারা জিজ্ঞাসা করে তাদের ব্যাগের ব্যাপারে, কেননা ওই মাস্ক ব্যাগের ভেতরেই ছিল। মহিলাটি তাদের ব্যাগ তাদেরকে ফিরিয়ে দেয়, যার ভেতরে ওই মাস্ক সুরক্ষিত ছিল। তখনই সেখানে একজন লোক আসে, যে কিনা কিছু জিনিসপত্র নিয়ে সুরাবায়াতে যেতে চলেছিল। যেটা শুনে সালমা এবং রায়ান তার সাথেই রওনা হয়। অ্যাক্সিডেন্টের এই ঘটনার ফলে সালমাও বুঝতে পেরেছিল যে সে রায়ানকে আসলেই কতটা ভালোবাসে। এখন তারা দুজন প্রথমেই গিয়ে পৌঁছায় সুকমোর বাড়িতে। সেখানে সুকমো ওই মাস্কের উপর রিচুয়াল করতে আরম্ভ করে এবং জানার চেষ্টা করে কান্তির অতীত সম্পর্কে।
সে যখন এই রিচুয়াল করছিল তখন মাস্কটি তার মুখে পড়ে নেয়, আর এরপর সে কিছু ঝলক দেখতে পায়, যার ফলে সে কান্তি এবং একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পায় যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছিল। হত্যার পর তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। আর এরপর সে অতীত থেকে বেরিয়ে আসে এবং তাদেরকে জানায় যে মা মেয়েকে একসাথে মেরে ফেলা হয়েছিল, কান্তি এবং কান্তির মেয়ে কিরানি। তাদেরকে শান্ত করা সম্ভব নয়, তারা ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ না তাদের হত্যাকারী তাদের সামনে আসছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সুকমো বলে সে ক্লিয়ার করে কিছুই দেখতে পারেনি, তবে সে এটা দেখেছে যে কান্তি ওই হত্যাকারীকে মাস বলে ডেকেছে। ইন্দোনেশিয়ায় মাস মূলত বড় ভাই অথবা হাজবেন্ডকে ডাকা হয়, আর যেহেতু কান্তি একমাত্র মেয়ে ছিল কুসুমার, এর মানে নিশ্চয়ই ওই ব্যক্তি তার হাজবেন্ড ছিল, যে কিনা তাকে এবং তার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। এখন ওই অ্যাপার্টমেন্ট হাউসে ফিরে এসে তারা দেখতে পায় যে এখানে থাকা প্রত্যেকে চলে যাচ্ছে, এমনকি এখানে যারা কাজ করত তারা পর্যন্ত কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কেননা এই ভুতুড়ে ঘটনার ব্যাপারে ছড়িয়ে যাওয়ার ফলে সকলে এখন এখানে থাকতে ভীষণ ভয় পাচ্ছিল। সালমা এসেই মিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। আইমান এবং লেনি বলে তারা মিয়াকে তাদের অ্যাপার্টমেন্টে রেস্ট নিতে বলেছে, আর এরপর তারা চলে যায় এই ব্যাপারে কথা বলতে, যেখানে গিয়ে রায়ান তো আইমানের উপর ভীষণ ক্ষেপে যায়, কেননা সে ওই মা মেয়ের নাম বলেছিল নুরি এবং নিদিয়া। তবে এবার তারা জানতে পেরেছে যে এখানে যারা মারা গিয়েছিল তারা হলো কান্তি এবং কিরানি। তাহলে নুরি এবং নিদিয়া কে? এই ব্যাপারে কোনো কিছু বলতে পারে না আইমান এবং লেনি। তখন সুকমো তাদেরকে একটা ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে 6 তলার ওই ইউনিটে এরকম কোনো জায়গা আছে কিনা, কেননা ওই জায়গাতেই রয়েছে কান্তি এবং কিরানির লাশ। আইমান এবং লেনির কাছে এই ব্যাপারে কোনো রকম তথ্যই ছিল না, তাই তো তখনই পুলিশ স্টেশনে কল দেয় রায়ান এবং তার বন্ধু চান্দ্রাকে বলে কান্তি নামক এক মেয়ের হাজবেন্ডের ব্যাপারে খুঁজতে হবে, আর খোঁজ পাওয়া গেলে তাকে এখানেই আসতে বলে। সালমার মনে হচ্ছিল যেহেতু ওই একটা ইউনিট বাদে আর কোথাও কখনো ওই দুই আত্মাকে দেখা যায়নি, তাই তার মনে হচ্ছিল নিশ্চয়ই ওই ইউনিটের মাঝেই কোথাও কান্তি এবং কিরানির লাশ লুকানো আছে। আইমান বলে এমনটি হলে তো তারা নিশ্চয়ই এতদিনে গন্ধ পাবে। তখন সালমা বলে তবুও তাদের একবার চেক করা উচিত। এখন 6 তলার ওই ইউনিটের মধ্যে ঢোকার পর তারা 2 দলে ভাগ হয়ে যায়। সালমা এবং রায়ান একসাথে ওই জায়গা খুঁজছিল, অন্যদিকে আইমান এবং লেনি ছিল সুকমোর সাথে। সালমা এবং রায়ান যখন সব দিক খুঁজছিল তখন হঠাৎ করেই তারা সুকমোর চিৎকারের আওয়াজ শুনতে পায়, যা শুনে তারা দুজনই সেদিকে ছুটে যায়। যে অ্যাপার্টমেন্ট থেকে চিৎকারের আওয়াজ এসেছিল সেই অ্যাপার্টমেন্টে ঢুকে তারা দুজন আলাদা আলাদা হয়ে সুকমোকে খুঁজতে থাকে। এমন সময় রায়ান দেখতে পায় ওয়াশরুমে বাথটবের ভেতরে সুকমো পড়ে আছে। সেখানে গিয়ে সে সুকমোর জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, এমন সময় তার উপর আঘাত করে কেউ একজন। রায়ানের চিৎকারের আওয়াজ শুনে সেখানে ছুটে চলে আসে সালমা এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে চলে আসে আইমান এবং লেনি। আইমান এখানে আঘাত করে সালমাকে অজ্ঞান করে ফেলে এবং তাকে উদ্দেশ্য করে বলে যে সে কাউকেই এই অ্যাপার্টমেন্ট হাউসের রেপুটেশন নষ্ট করতে দিবে না। এখন পরদিন ছিল চতুর্থ অর্থাৎ শেষ দিন। সালমার জ্ঞান ফিরতেই সে দেখতে পায় তাকে বেঁধে রেখে দেওয়া হয়েছে ওই ঘরে, যে ঘরের বাথরুমে অজ্ঞান অবস্থায় পড়েছিল রায়ান এবং সুকমো। তাদেরকেও বেঁধে রাখা হয়েছিল। রায়ানের জ্ঞান ফিরতেই সে সেখানে থাকা কমোডটি ভেঙে ফেলে, আর এরপর সেই ভাঙা অংশ দিয়ে নিজের হাতের রশি কাটতে আরম্ভ করে। এদিকে ওই সময় তার বন্ধু চান্দ্রা আসে তার খোঁজে এই অ্যাপার্টমেন্ট হাউসে। তখন লেনি তাকে জানায় রায়ান মিয়া এবং সালমাকে নিয়ে কোথাও একটা গিয়েছে, সে ফিরলে তার কথা তাকে বলবে। তবে চান্দ্রার এখানে লেনির উপর একটু সন্দেহ হয়। এদিকে সালমা দেখতে পায় প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাদের হাতে বেশি সময় নেই। তারা যদি দ্রুত ওই 2 লাশ না খুঁজতে পারে তাহলে ওই আত্মা তাদেরকে ছাড়বে না। এরই মাঝে রায়ান নিজেকে মুক্ত করে ফেলে, আর এরপর সে বাথরুমের দরজায় থাকা কাঁচ ভেঙে ভেতরে চলে আসে। সে সালমাকেও মুক্ত করে নেয়। সে যখন তাকে মুক্ত করছিল এমন সময় পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে, কেননা সেখানে মিয়াকে একইভাবে বেঁধে রাখা হয়েছিল, আর এই সবটা করেছিল আইমান এবং লেনি মিলে। এখন সালমা এবং রায়ান মিলে মিয়াকেও মুক্ত করে ফেলে। ইতিমধ্যে তারা বুঝে গিয়েছিল যে শুধুমাত্র এই অ্যাপার্টমেন্টের রেপুটেশনের জন্য আইমান এবং লেনি এত বড় রিস্ক তো নিবে না, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। তখন রায়ান বলে তারা চাই না যে তারা সত্যটা জানুক। সে এটাও বুঝতে পারে যে তাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও মূলত আইমান এবং লেনিই করিয়েছিল।
এদিকে আইমান এবং লেনির প্রচণ্ড আফসোস হচ্ছিল, কেননা তারা সব কিছু উল্টোপাল্টা করে ফেলেছে। অন্যদিকে সালমা, রায়ান এবং মিয়া মিলে পৌঁছে যায় সুকমোর কাছে। তার তখন জ্ঞান ফিরে এসেছিল। সুকমো ওই মাস্কটা চায় যাতে করে সে অতীতের ব্যাপারে আরও ডিটেলসে জানতে পারে। এখন কিছুটা রিচুয়াল করে সে ওই মাস্কটি পরে নেয়, যার ফলে সে পৌঁছে যায় 1989 সালে, অর্থাৎ কান্তিকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রায় 3 বছর পর। তখন কান্তির একটা মেয়ে ছিল। তার হাজবেন্ড আর কেউ নয় বরং আইমান ছিল, যে কিনা গরিব হলেও কান্তিকে প্রচণ্ড ভালোবাসত। সে সব সময় কঠোর পরিশ্রমের কথা বলতো। এখন এই ঘটনার প্রায় 6 বছর পরের দৃশ্য দেখা যায়, যখন সত্যি কঠোর পরিশ্রম করে আইমান সাকসেসফুল বিজনেসম্যানে পরিণত হয়েছিল। তবে এখন আর কান্তির প্রতি তার ওরকম ভালোবাসা নেই, বরং সে তো সব সময় কান্তির সাথে মিসবিহেভ করত, তাকে মারধর করত। আর প্রতিদিনকার এই সকল কলহ কিরানিও দেখত। এরকমই একদিন কান্তি আইমান এবং লেনিকে হাতে নাতে ধরে ফেলে। আইমানের সব নির্যাতন সহ্য করলেও এই প্রতারণাটা সে সহ্য করতে পারে না, যে কারণে সে তখনই চলে যায় লেনির বাবাকে কল দিয়ে সবটা জানানোর জন্য। তাকে এই কাজ থেকে আটকাতে গিয়ে আইমান তার মাথায় আঘাত করে। সে পড়ে গেলে তার মেয়ে অর্থাৎ কিরানি এসে আইমানকে আঘাত করে। ফলে আইমান প্রচণ্ড রেগে যায় এবং রাগের বশে সে নিজের মেয়েকেই জোরে আঘাত করে মেরে ফেলে, যেটা দেখে প্রচণ্ডভাবে ভেঙে পড়ে কান্তি। সে কাঁদতে কাঁদতে তার হাজবেন্ডকে গালি দিতেই আইমান তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে কাঁচ ভেঙে সে সেখানেই মারা যায়। এই ভয়ানক দৃশ্য দেখে প্রথমে তো লেনি পালিয়ে যায়। পরবর্তীতে পরদিনই আইমান এবং লেনি মিলে তাদের লাশকে কিভাবে লুকানো যায় সেই পরিকল্পনা করতে থাকে। মা মেয়ে দুইজনের লাশ 2 দিন যাবৎ বাথট্যাবের ভেতরে পানির ভেতরে চুবিয়ে রাখা হয়, যাতে করে লাশ দুটো কেটে টুকরো টুকরো করতে তাদের সুবিধা হয়। আর এরপর এই লাশগুলোকে তারা দেওয়ালের পেছনে লুকিয়ে ফেলে। নিজ হাতে নিজেরই স্ত্রী সন্তানকে এমন নির্মমভাবে হত্যা করে আইমান এবং তার পরকীয়ার প্রেমিকা লেনি। দেওয়ালের পেছনে লুকানোর আগে কান্তি এবং কিরানির লাশকে 4 দিন যাবৎ কষ্ট দিয়েছিল তারা দুজন। আর এই কারণেই কান্তি প্রত্যেক ভিকটিমকে মারার আগে 4 দিন সময় দেয়, আর এরপর মাগরিবের রক্তে তাকে টুকরো টুকরো করে মেরে ফেলে, ঠিক যেভাবে তাকে এবং তার মেয়েকে মারা হয়েছিল। এখন এই কল্পনার মাধ্যমে সুকমো এটাও জেনে গিয়েছিল যে তাদের লাশ তারা কোথায় লুকিয়ে রেখেছে, যেটা বলার মাত্রই সুকমো সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কেননা তাকে খুবই গুরুতর আঘাত করেছিল আইমান। বাকিদের করেনি, কেননা সে জানতো আজ মাগরিবের রক্তেই বাকিদেরকে এমনিতেই মেরে ফেলবে কান্তি এবং কিরানির আত্মা, কেননা বাকি 3 জন তো অভিশপ্ত। এখন তাদের নিজেদেরকে বাঁচাতে গেলে অবশ্যই দেওয়াল ভেঙে ওই লাশ দুটো বের করে আনতে হবে, যে কারণে তারা স্টোর রুমের দিকে চলে যায় দেওয়াল ভাঙা জিনিসপত্র আনতে। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে থাকা রায়ানের বন্ধু চান্দ্রাও জানতে পারে যে কান্তির হাজবেন্ড আর কেউ নয় বরং আইমান, যেটা জানার পর সে লুকিয়ে লুকিয়ে এই অ্যাপার্টমেন্ট হাউসে প্রবেশ করে। অন্যদিকে ওই 3 জনকে স্টোর রুমের দিকে যেতে দেখতে পায় আইমান এবং লেনি, এবং তাদের পিছু পিছু তারাও সেখানে পৌঁছে যায়। এখানে তাদের 2 জনের সাথে সালমাদের বেশ ফাইট হয়, যার দরুন রায়ানের পিঠে গুলি লাগে। সালমা এবং মিয়া পালাতে শুরু করলে লেনি তাদের পিছু করে, এবং একদিকে যেমন আইমান আর রায়ানের ফাইট হতে থাকে, অন্যদিকে তেমন সালমা এবং লেনির মধ্যে ফাইট হয়, যার এক পর্যায়ে লেনি মিয়ার পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। অন্যদিকে গোলাগুলির আওয়াজ শুনে চান্দ্রাও পৌঁছে যায় আইমান এবং রায়ানের কাছে, যেখানে সে রায়ানকে বাঁচানোর চেষ্টা করলে আইমান তাকে গুলি করে সেখানেই শেষ করে দেয়। আর এরপর সে যখন রায়ানকে গুলি করতে যায় তখন তার বন্দুকের গুলিই শেষ হয়ে যায়, যার ফলে রায়ান খুব সহজেই তাকে হার মানিয়ে সেখান থেকে মিয়া এবং সালমাকে নিয়ে পালিয়ে আসে। তারা 3 জন চলে আসে ওই আলমারির সামনে, যে আলমারির পেছনের দেওয়ালেই ছিল কান্তি এবং কিরানির লাশ। তারা প্রথমে আলমারিটা সরিয়ে ফেলে আর এরপর দেওয়াল ভাঙতে শুরু করে, কিন্তু দেওয়াল ভাঙতে ভাঙতেই সন্ধ্যা নেমে আসে, মাগরিবের রক্ত হয়ে যায়। সাথে সাথে আশেপাশের পরিবেশও বেশ ভয়ানক হয়ে ওঠে। লাইট ফ্লিকার করতে থাকে এবং আশেপাশের পানির ট্যাপগুলো চালু হয়ে যায়। সেই সাথে বাথট্যাবের ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ানক 2টো হাত। সালমা এবং রায়ান আপ্রাণ চেষ্টা করছিল দ্রুত ওই দেওয়াল ভাঙার, তবে তার আগেই কান্তি এবং কিরানি ওই বাথট্যাব থেকে বেরিয়ে আসে এবং বলতে থাকে 4 দিন মাগরিব। একথা বলেই তারা হাওয়ায় টেনে নিয়ে যায় মিয়াকে নিজেদের কাছে। সালমা তাকে বাঁচানোর জন্য যেতে চাইছিল, তবে রায়ান তাকে আটকায় এবং বলে দ্রুত দেওয়াল ভাঙতে, একমাত্র এইভাবেই তাদের 3 জনকে বাঁচানো সম্ভব। কান্তি এবং কিরানি মিলে প্রায় মিয়াকে ছিঁড়ে ফেলতেই চলেছিল, এরই মাঝে সালমা এবং রায়ান ওই দেওয়াল ভেঙে ফেলে,
এবং তার ভেতর থেকে ওই বস্তাটি বের করে আনে যার ভেতরে ছিল তাদের দুজনের লাশ। এই লাশ দেখে তারা দুজনই থমকে যায়, সেই সাথে মিয়াকে ছেড়ে দেয়। দুজনই চলে যায় তাদের আসল রূপে। ফলে সালমা, মিয়া এবং রায়ান তিনজনই বেঁচে যায়। এবার শাস্তি পেতে চলেছিল আসল অপরাধীরা, কেননা এই আত্মা দুজনের লাশ বের করার ফলে তারা ওই ইউনিট থেকে মুক্ত হয়ে যায়। এখন আর অভিশাপ দিয়ে কাউকে মারার প্রয়োজন নেই, তাই তারা সরাসরি চলে যায় আইমান এবং লেনির কাছে। লেনি যখন আইমানের জ্ঞান ফেরানোয় ব্যস্ত ছিল তখনই তার উপর আক্রমণ করে ওই দুই আত্মা এবং আইমানের সামনেই তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। আর এরপর স্ত্রী এবং সন্তান মিলে আইমানের 2 হাত আগে ছিঁড়ে ফেলে, আর এরপর 2 পা, তারপর তার মাথা ছিঁড়ে তাকে শেষ করে দেয়। আর এরপর সবকিছু থেমে যায়। পুলিশ এসে সব লাশগুলো উদ্ধার করে নেয়। সেই সাথে বেঁচে যায় সালমা, মিয়া এবং রায়ান। কান্তি এবং কিরানিকেও খুব সুন্দরভাবে দাফনের কাজ সম্পন্ন করা হয়, যার পাশেই কবর দেওয়া হয়েছিল সুকমোকে। এখানে সুকমোর মেয়ে রিনিও ছিল। রিনি যেহেতু আত্মাদেরকে দেখতে পেত, তাই সে এটাও জানতো যে সুকমো শান্তিতে আছে। সে সালমা এবং মিয়াকে জানায় যে সে প্রায় সালমা এবং মিয়ার কাছে হ্যানরি নামক এক লোকের আত্মাকে দেখতে পায়, যা শুনে তারা দুজনেই হতবাক হয়ে যায়, কেননা হ্যানরি তো তাদের বাবা ছিল। এর মানে তাদের মা সত্যিই বলতো কালো জাদুর কারণে তাদের বাবার মৃত্যু হয়েছিল। সে কখনো তাদেরকে ছেড়ে যায়নি। রিনি বলে সালমা এবং মিয়ার মা বাবা এখন একসাথেই আছে, যেটা শোনার পর তারা দুজনেই খুশি হয়ে যায়। আমরা জানতে পারি সালমা এবং রায়ান এখন এঙ্গেজমেন্ট করে নিয়েছিল, মানে ফাইনালি সালমা রায়ানের ভালোবাসা একসেপ্ট করে নিয়েছিল। যদিও কান্তি এবং কিরানির আত্মা শান্ত হয়েছে, তারা এখন আর কাউকে হত্যা করে না বা কাউকে জ্বালায় না, তবে তারা এখনো পর্যন্ত মুক্তি পায়নি, কেননা তাদের সাথে কুসুমার সম্পর্ক এখনো ঠিক হয়নি। আর ততদিন পর্যন্ত তারা হয়তো বা মুক্তিও পাবে না, থেকে যাবে এই অ্যাপার্টমেন্ট হাউসের 610 নাম্বার রুমে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।